তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা যারা থার্ড সেমিস্টার দিতে চলছো আর কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু। তো দেখো তোমাদের এই ভূগোলের থার্ড সেমিস্টারের জন্য কিন্তু আমি মডেল কোয়েশ্চেন পেপার সেট 2 এর আগে কিন্তু সেট 1 দিয়েছি, আর আজকে এই মুহূর্তে তোমাদের সেট 2 দিচ্ছি। আর যারা সেট 1 তোমরা দেখোনি মডেল কোয়েশ্চেন পেপার বা প্র্যাকটিস সেট, তো ওএমআর সিটে কি করে পরীক্ষা দেবে এবং সেই কোয়েশ্চেন উত্তরগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। চলো, পরীক্ষা সেরা প্রস্তুতি রয়েছে দ্বাদশ শ্রেণী। দেখো দ্বাদশ শ্রেণীতে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকের এই সেপ্টেম্বর মাসে তোমরা যারা পরীক্ষা দেবে, ঠিক আছে, এটি কিন্তু সেমিস্টার থার্ড হবে, ঠিক আছে, থার্ড সেমিস্টার। ওকে, এটি মিস্টেক হয়েছে। তো দেখো মডেল কোশ্চেন পেপার 2 রয়েছে। চলো আমি দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে প্রথমেই রয়েছে, দেখো তোমাদের দুটি পার্ট রয়েছে ভূগোলের। দেখো রয়েছে ভৌত ভূগোলের মৌলিক ধারণা বা প্রধান ধারণা। প্রথম কোশ্চেন রয়েছে, দেখো রয়েছে সমুদ্র তল বিস্তার বা সি ফ্লোর স্প্রেডিং এর ধারণার ধারণার প্রধান প্রবক্তা কি? উত্তর কিন্তু হবে, দেখো আলফ্রেড ওয়েগনার রয়েছে, হেরি হেস রয়েছে, ডব্লিউ জে মর্গান রয়েছে, এক্স পিচন রয়েছে বা পিচো রয়েছে। ঠিক আছে, তো উত্তর কিন্তু হবে তোমাদের হেরি হেস। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বি ইজ দা কারেক্ট আনসার। ওকে, তো যাদের হবে তোমরা কিন্তু 1+ করে নেবে এবং লাস্টে আমাকে জানিয়ে দেবে তোমরা 35-এর মধ্যে কে কত পাও। অবশ্যই তোমরা সঠিকভাবে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। চলো, রয়েছে হেরিয়েস। এটি কিন্তু রয়েছে এই হেরিয়েস 1960 থেকে 62 এর মধ্যে কিন্তু এই সমুদ্র বক্ষের বিস্তার সম্পর্কে ধারণা দেন। এরপরে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, দুটি পাতের পরস্পরের অভিমুখে চলনের ফলে গঠিত পাত সীমানাকে কি বলা হয়? একটি পাত রয়েছে বা প্লেট, আর একটি প্লেট রয়েছে। অর্থাৎ দুটি প্লেট যখন মুখোমুখি হবে তখন তাদের মধ্যে কিন্তু মানে কি হবে বলতো, ধ্বংসাত্মক ভাবে তৈরি হবে। অর্থাৎ তাদের মধ্যে ধ্বংস সাধন করবে, বিনাশকারী পাত সীমানা বলা হয়। তাদের বলা হয় বিনাশকারী পাত সীমানা। অর্থাৎ তোমাদের ডিস্ট্রাকটিভ বাউন্ডারি, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো তোমাদের 3-এ রয়েছে নদীর ক্ষয়। এই নদীর ক্ষয় ও সঞ্চার ফলে গঠিত প্লাবনভূমির নদী বাঁক পরিত্যক্ত হয়ে যে হ্রদ সৃষ্টি করে বা লেক তৈরি করে তাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছিলে, মনে করে দেখো। এরপরে রয়েছে, দেখো তোমাদের 4-এ কি রয়েছে, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট মেসার ক্ষয়প্রাপ্ত ক্ষুদ্র যে রূপটি রয়েছে তাকে বলা হয় কিন্তু বিউট। অর্থাৎ মেসা ক্ষয়প্রাপ্ত হয়ে যখন আরো ছোট আকৃতিতে পরিণত হয় তখন তাকে বলা হয় বিউট। এরপরে রয়েছে, দেখো তোমাদের 5-এ কি বলেছে, দেখো বায়ু ও প্রবাহমান জলধারার যৌথ কার্যের ফলে পর্বতের পাদদেশে গঠিত সমভূমিকে কি বলা হয়? গঠিত সমভূমিকে কিন্তু বলা হয় বাজাদা। অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দা কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো রয়েছে 6-এ কি বলেছে, দেখো ভৌগোলিক ক্ষয়চক্রের ধারণাটি প্রথম উপস্থাপিত করে কে? দেখো ভৌগোলিক ক্ষয়চক্রের ধারণাটি প্রথম উপস্থাপন করেন কিন্তু উইলিয়াম মারিস ডেভিস। অর্থাৎ তোমাদের কিন্তু এ ইজ দা কারেক্ট আনসার 1899 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে, দেখো তোমাদের 7-এ রয়েছে ভূমিরূপের ভূ আলোড়নজনিত পুনর্জীবন বা পুনর্যৌবন লাভের ফলে নদীর উপত্যকা গঠিত হয় কি? নিক পয়েন্ট বা নিক বিন্দু। অর্থাৎ তোমাদের এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো তোমাদের 8-এ কোপেন। এই কোপেনের ভ্লাদিমির কোপেনের মতে জলবায়ু শ্রেণীবিভাগে এ এফ। দেখো প্রথম এ এ বড় হাতের, তারপর ছোট হাতের সাংকেতিক চিহ্ন দ্বারা জলবায়ুকে নির্দেশ করে কি বলতো? নিরক্ষীয় জলবায়ুকে নির্দেশ করে। অর্থাৎ যেখানে সারা বছর বৃষ্টিপাত বেশি হয়, যেখানে তাপমাত্রা একই থাকে, কোনো রকম ঋতু পরিবর্তন হয় না। ঠিক আছে, তো সেই অঞ্চলের কথা বলা হয়েছে এফ দ্বারা। 9-এ রয়েছে ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রে অবস্থিত মেঘমুক্ত শান্ত রৌদ্রোজ্জ্বল অংশকে কি বলা হয়? ঘূর্ণপাতের চক্ষু বলা হয়। অর্থাৎ তোমাদের এ ইজ দা কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি তোমাদের 10-এ বলা হয়েছে মহাসাগরের এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট দিকে জলের প্রবাহমান ধারাবাহিক প্রবাহমানকে কি বলা হয়? সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট। এ ইজ দা কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 11-এর মধ্যে রয়েছে বাস্তুতন্ত্রের প্রজাতিগত জিনগত রয়েছে, আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে একত্রে কি বলা হয়? বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য বলা হয়। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 12-তে রয়েছে জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, স্যাংচুয়ারি মাধ্যমে স্থান মানে ইন সিটু। ঠিক আছে, সিটু ইন সিটু কনজারভেশন সংরক্ষণকে কি বলা হয়? দেখো ইন মানে স্ব স্থানের জীববৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় কিন্তু ইন সিটু কনজারভেশন। আমি বলেই দিয়েছি, দেখো এর বাংলা হলো ইংলিশ হলো ইন সিটু কনজারভেশন। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত মানে প্রাকৃতিক মানে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে রেখেই তাকে রক্ষণাবেক্ষণ করা হয় তখন সেই সংরক্ষণকে ইনস্টিটিউট কনজারভেশন বলা হয়। যেমন বিভিন্ন ন্যাশনাল পার্ক।
দেখো এরপরে তোমাদের রয়েছে 13 নম্বরের কোয়েশ্চেন কি বলেছে দেখো। টমাস রবার্ট ম্যালথাসের তথ্য অনুসারে কোন অঞ্চলের খাদ্য উৎপাদন বাড়ে কিভাবে? দেখো খাদ্য উৎপাদন কিন্তু বাড়বে গাণিতিক হারে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু ইজ দা কারেক্ট আনসার। খাদ্য উৎপাদন গাণিতিক হারে মানে কি বলতো, ধরো একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ, পাঁচের পরে ছয়, এইভাবে কিন্তু বাড়বে। আর দেখো, আর এখানে যদি থাকতো খাদ্য উৎপাদনের জায়গায় জনসংখ্যা, দেখো জনসংখ্যা, এই জনসংখ্যা বাড়ে কিভাবে বলতো, জনসংখ্যা বাড়ে কিন্তু জ্যামিতিক হারে। জনসংখ্যা হলে কিন্তু হতো জ্যামিতিক হারে, কিরকম বলতো, দুইয়ের পরে চার, চারের পরে আট, মানে একের ডবল দুই, দুইয়ের ডবল চার, আট, আটের ডবল ষোলো, ষোলোর ডবল বত্রিশ, বত্রিশের ডবল চৌষট্টি, এরকম করে। ওকে, তারপরে উত্তর কিন্তু এখানে হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 14তে রয়েছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের জনমিতির রূপান্তর মডেল, অর্থাৎ ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতে রয়েছে প্রথম পর্যায়ের বৈশিষ্ট্য কিন্তু কি রয়েছে, উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুর হার, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 15তে রয়েছে কোন অঞ্চলে সম্পদের সাপেক্ষে জনসংখ্যার পরিমাণ কাম্য স্তরের কম হলে তখন তাকে কি বলে, তখন তাকে বলা হয় কিন্তু জনস্বল্পতা, অর্থাৎ নিম্ন জনসংখ্যা, আন্ডার পপুলেশন, ঠিক আছে। দেখো এরপরে রয়েছে তোমাদের 16তে বলা হয়েছে রাষ্ট্রসংঘের মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের পরিমাপের একটি অন্যতম প্রধান সূচক কি, প্রত্যাশিত আয়ুষ্কাল, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল বা মানে বেঁচে থাকার সময় আর কি। এরপর রয়েছে দেখো তোমাদের 17 অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মানব উন্নয়নমূলক ভিত্তি হিসাবে কোন দৃষ্টিভঙ্গির উপর কিন্তু জোর দেওয়া হয়েছে? উত্তর কিন্তু হবে দেখো খুবই ভিভিআই এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, অর্থাৎ সক্ষমতার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের ভূগোল, তোমাদের সিলেবাসে রয়েছে কিন্তু এখান থেকে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রয়েছে ভারতের কৃষিভিত্তিক শিল্পের অন্যতম অংশ হিসাবে প্রথম মেগা ফুড পার্ক কোথায় স্থাপিত হয়? এটি কিন্তু হবে অন্ধ্রপ্রদেশে, অর্থাৎ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে। এরপরে তোমাদের রয়েছে 19-এ রয়েছে সামুদ্রিক মাছ আহরণে ভারতের কোন উপকূল প্রথম স্থান অধিকার করে? উত্তর কিন্তু হবে গুজরাট। পরের কোশ্চেন দেখে নিচ্ছি 20-তে রয়েছে বনজ ভিত্তিক শিল্প হিসাবে ভারতের কাগজ শিল্পের মূল কাঁচামাল কি? বাঁশ এবং নরম কাঠ, কিংবা সাবাই ঘাসও বলতে পারে, সাবাই ঘাস। ওকে, এরপরে সাবাই ঘাস কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় মধ্যপ্রদেশে। এরপরে রয়েছে 21-এ ভারতের অটোমোবাইল শিল্পের প্রধান কেন্দ্র চেন্নাই, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে যে চেন্নাইকে কি বলা হয়? ভারতের ডেট্রয়েট বলা হয়, ঠিক আছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের ভারতের চেন্নাই। এরপরে 22-এ রয়েছে অধাতব খনিজ ভিত্তিক শিল্প হিসাবে ভারতের বৃহত্তম বোম্বে হাই ও জামনগর শিল্পটি কি? তোমরা ম্যাপ পয়েন্টিং ক্লাস 10-এ করেছো। এটি কিন্তু পেট্রো কেমিক্যাল শিল্প বা মানে পেট্রো রসায়ন শিল্প, একই ব্যাপার। এরপরে 23-এ রয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি শিল্পের কেন্দ্র হিসাবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, অর্থাৎ কর্ণাটকের বেঙ্গালুরুকে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 24-এ রয়েছে প্রধান সড়কের সংযোগ স্থল বা চৌমাথায় যে আকৃতির জনবসতি লক্ষ্য করা যায় তাকে বলা হয় তারকাকার বা স্টার সেফ সেটেলমেন্ট। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে 25, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা অক্ষুণ্ণ রেখে বর্তমানে সার্বিক উন্নয়নকে কি বলা হয়? উন্নয়নকে বলা হয় কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন বা ট্রু স্থায়ী ট্রু স্থায়ী উন্নয়ন, একই কোশ্চেন একই উত্তর কিন্তু, ঠিক আছে। তবে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা পিডিএফ নেবে, ঠিক আছে, সম্পূর্ণ পিডিএফ, এই পিডিএফ সম্পূর্ণ পিডিএফ মানে এমসিকিউ, সম্পূর্ণ এমসিকিউ তোমরা পাবে, তোমাদের সাজেশন উত্তর পাবে, সঙ্গে যেই মডেল কোশ্চেন পেপারগুলো করাচ্ছি এগুলো তোমরা পুরো ফ্রিতে পেয়ে যাবে। এই পিডিএফ যারা নেবে, পিডিএফ যারা কিনবে তারাই কিন্তু পেয়ে যাবে। দেখো তোমরা যারা পিডিএফ নেবে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তবে তোমাদের কিন্তু 105 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, 105 টাকা পেমেন্ট করলেই তবে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই পেমেন্ট করবে কিন্তু 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে মাত্র 105 টাকা। তোমরা টোটাল এমসিকিউ সাজেশন প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর পাবে, সেই সঙ্গে মডেল কোশ্চেন বা কোশ্চেন ব্যাংকের উত্তর সম্পূর্ণ পেয়ে যাবে, যেগুলো আমার হাতে আমি তোমাদের তৈরি করে দিয়েছি এই তোমরা সেপ্টেম্বরের মাসে যারা পরীক্ষা দেবে। তো অবশ্যই যোগাযোগ করবে, টোটাল তোমরা পেয়ে যাবে একটা পিডিএফ, 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে, শুধু পেমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। ওকে, চলো রয়েছে পরের কোশ্চেন 26, গঙ্গা অববাহিকায়
গঙ্গা বেসিন জলদূষণের প্রধান কারণ কি? নিকাশি নালার অপরিশোধিত জল মানে নোংরা জল আর কারখানার বর্জ্য পদার্থ। ওকে, তার মানে উত্তর কিন্তু হবে এ। পরে কোশ্চেন দেখে নিচ্ছি 27 কলকাতা ও জাতীয় রাজধানী অঞ্চলে এনসিআর বায়ু দূষণের প্রধান কারণ কি? মানে দিল্লিতে অর্থাৎ যানবাহনের ধোঁয়া এবং শিল্প ক্ষেত্রের নির্গমন ধোঁয়া, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 28 দক্ষিণ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পানীয় জলের মারাত্মক যে ধাতব উপাদানটি পাওয়া যায় তার নাম কি? আর্সেনিক, ঠিক আছে, অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলে মানুষ এবং বন্য প্রাণীর যে সেই সংঘাতের মূল কারণ কি? প্রাকৃতিক বাসস্থান ধ্বংস এবং বনের আয়তন কমিয়ে ফেলা, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 30-এ জঙ্গলমহল অঞ্চলে ভূমি অবক্ষয় বা মৃত্তিকা ক্ষয়ের প্রধান ভৌগোলিক কারণ কি? উত্তর কিন্তু হবে দেখো ল্যাটেরাইট মাটির ক্ষয় প্রবণতা এবং বনভূমি ধ্বংস, অর্থাৎ এই ইজ দা কারেক্ট আনসার। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের 31-এ কি রয়েছে? ভারতের প্রধান ধাতব খনিজ ভিত্তিক শিল্প লৌহ ইস্পাত শিল্প পরিচালনাকারী সরকারি সংস্থা কোনটি? সেল, অর্থাৎ স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। এটি কিন্তু এখন বর্তমানে কিন্তু এর হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লি, ঠিক আছে। এর আগে কিন্তু ছিল কলকাতায়, পরবর্তী পর্যায়ে ট্রান্সফার হয়েছে নিউ দিল্লি। এরপরে চলো রয়েছে 32-এ অভিবাসন বা পরিব্রাজন বা মাইগ্রেশনের ক্ষেত্রে বাধ্যতামূলক সৃষ্টিকারী বা বিকর্ষণজনিত উপাদান পুশ ফ্যাক্টর কোনটি? দেখো কর্মসংস্থানের অভাব। এই কর্মসংস্থানের অভাবের জন্য কিন্তু মানুষ কোনো জায়গা থেকে কোনো একটি অঞ্চল থেকে তার বাড়িঘর ছেড়ে কিন্তু অন্য জায়গায় যখন চলে যাবে তখন তাকে বলা হয় পুশ ফ্যাক্টর, অর্থাৎ বিকর্ষণজনিত উপাদান বা শক্তি হলো এই কর্মসংস্থানের অভাব রয়েছে, তারপরে রয়েছে দুর্ভিক্ষ রয়েছে, বন্যা রয়েছে, অন্যদিকে বলতে পারো তোমরা দাঙ্গা রয়েছে, মানুষের মধ্যে যে ভেদাভেদ দাঙ্গা, সেই দাঙ্গা হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, অর্থাৎ বিকর্ষণ জনিত, অর্থাৎ তোমার পক্ষে নয় সেই বিকর্ষণ জনিত কারণে কিন্তু মানুষ এই জায়গা থেকে ছুটে যখন অন্য জায়গায় চলে যাবে তখন তাকে পুশ ফ্যাক্টর বা বিকর্ষণকারী উপাদান বলা হয়। এরপরে 33-এ রয়েছে বিশ্ব ব্যাংক বা ইউএনডিপি কর্তৃক প্রবর্তিত মানব দারিদ্র্য সূচক দেখো মানব যে হিউম্যান পভার্টি ইন্ডেক্স প্রধানত নির্দেশ করে কি বলতো? দীর্ঘায়ু, শিক্ষা এবং জীবনযাত্রার বঞ্চনা, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 34-এ বায়ু বায়ু প্রবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত সূক্ষ্ম হলুদ রঙের পলিমাটির আস্তরণকে কি বলা হয়? লোয়েস বলা হয়। চীনের হুয়াংহো নদীর যে লোয়েস সমভূমি চীনের ইয়াংসিকিয়াং নদীর মোহনায়, মানে সরি হুয়াংহো নদীর মোহনায় যে লোয়েস সমভূমি রয়েছে সেই লোয়েস সমভূমি হলো পৃথিবীর বিখ্যাত একটি লোয়েস সমভূমির উদাহরণ। এরপরে রয়েছে 35-এ লাস্ট কোশ্চেন। আর সুন্দরবন অঞ্চলের ক্রমান্বয়ে ম্যানোগ্রাভ অরণ্য বিনাশের প্রধান পরিবেশগত ফলাফল কি? উপকূলীয় অঞ্চলে ভূমিক্ষয় এবং সামুদ্রিক জলোচ্ছ্বাসের তীব্রতা বৃদ্ধি করে, অর্থাৎ তোমাদের এই ইজ দা কারেক্ট আনসার। এই 35টি কোশ্চেন দিয়েছি এবং 35টি কোশ্চেনে কিন্তু উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। তবে তোমাদের একটা কথাই বলবো, যারা পিডিএফ নেবে অবশ্যই তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা টোটাল সাজেশন উত্তরের মেইন পিডিএফ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে। ওই হোয়াটসঅ্যাপে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সঙ্গে সঙ্গে তোমরা জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। আর অবশ্যই তোমরা যারা নেবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর অবশ্যই 105 টাকা পেমেন্ট করে দেবে। এরপর তোমাদের রয়েছে প্র্যাকটিস থার্ড সেট, সেই থার্ড সেট তোমরা পেয়ে যাবে। আর বিগত যেই সেটগুলো দিয়েছি আমি, মানে তোমাদের সাজেশন উত্তর, সেগুলো কিন্তু ডেসক্রিপশন লিংক কিংবা প্লে লিস্ট থেকে তোমরা দেখে আসতে পারো। ধন্যবাদ তোমাদের সবাইকে, অগ্রিম শুভেচ্ছা তোমাদের পরীক্ষার জন্য। থ্যাংক ইউ।